শুরু করছি পদ্মজ উপন্যাসের পঞ্চম পর্ব। কণ্ঠে আমি সুমনা। রাতের একটা শুট করে সবাই বিশ্রাম নিচ্ছিল। চিত্রা তখন কথায় কথায় জানালো, লাহারি ঘরে গিয়েছিলাম মগা যে মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে। চিত্রার কথায় লিখন আগ্রহ পেল না। চিত্রা কখনো কোনো মেয়ের প্রশংসা করে না, খুদ খুঁজে বের করতে ভালো জানে। নিজেকে খুদহীন সেরা সুন্দরী মনে করে। মেয়েটার নাম পদ্মজা। মগা পুরো নাম জানি কি? চিত্রা মগার সাথে কথা বললে খুব লজ্জা পায়, এখনো পেল। লাজুক ভঙ্গিতে জবাব দিল, উম্মে পদ্মজা। ও হ্যাঁ, উম্মে পদ্মজা। চিত্রার পাশ থেকে সেলিনা পারভিন প্রশ্ন করলেন, কি নিয়ে আলাপ হচ্ছে? সেলিনা পারভিন চলমান চলচ্চিত্রের চিত্রার মায়ের অভিনয় করছেন। চিত্রা বলল, এই বাড়ির মালিক যিনি, ওনার বড় মেয়ের কথা বলছি। এমন সুন্দর মুখ আমি দুটো দেখিনি। মেয়েটার মুখ দেখলেই বুকের ভিতরটা নিকষিত বিশুদ্ধ ভালোবাসার জন্ম হবে। এত শ্রী ভগবান দিয়েছেন মেয়েটাকে। লিখন সহ উপস্থিত সবাই অবাক হলো। চিত্রার মুখে কোনো মেয়ের প্রশংসা? অবিশ্বাস্য। সবাইকে অবাক হয়ে তাকাতে দেখে চিত্রা বিব্রত বোধ করল। গলার জোর বাড়িয়ে বলল, সত্যি বলছি, সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষ এই মেয়েকে উপেক্ষা করতে পারবে না। পদ্মজাকে নিয়ে বেশ খানিকক্ষণ আলোচনা চলল। আগ্রহ বেশি লিখনের ছিল। যখন শুনল পদ্মজার 16 বছর, সে দমে গেল। ছোট মেয়ে, হয়তো এমন বয়সী বেশিরভাগ মেয়েরাই স্বামীর ঘরে থাকে। তবুও লিখনের পদ্মজাকে খুব ছোট মনে হচ্ছে। তার একটা বোন আছে 16 বছরে, এখনো 2 বেনি করে স্কুলে যায়। কত ছোট দেখতে। লিখন আনমনে হেসে উঠল। হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা। রাতের জোনাকি পোকা চারিদিকে। পদ্মজা প্রায় রাতে মুগ্ধ হয়ে দেখে জোনাকি পোকাদের। মনে হয় দল বেঁধে হারিকেন নিয়ে নাচে তারা। তবে এই মুহূর্তে রাতের এই সৌন্দর্য পদ্মজার মনে ঢুকতে পারছে না। পদ্মজা ঠোঁট কামড়ে কাঁদছে, চোখ দুটো জ্বলছে। মোর্শেদ রান্না খারাপ হওয়ার অজুহাতে থালা ভর্তি ভাত তরকারি ছুঁড়ে ফেলেছে পদ্মজার মুখে। চোখে ঝোল পড়েছে। তা নিয়ে হেমলতার সে কি রাগ। মোর্শেদ অবশ্য চুপ ছিলেন। তিনি তো রাগ মিটিয়েই ফেলেছেন, আর তর্ক করে কি হবে? পদ্মজা তাকালো। হেমলতা ভেজা কণ্ঠে প্রশ্ন করল, খুব জ্বলছে রে মা? পদ্মজা জবাব দিতে পারল না। ঠোঁট ভেঙে কেঁদে উঠল। মা ছাড়া তার এই পৃথিবীতে আর কেউ নেই। মায়ের আদর ছাড়া কারো আদর পাওয়া হয়নি। সবাই তো দোষ খোঁজে। হেমলতার বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরোলো। পদ্মজা ছিচকাদনে, ছোট থেকেই কাঁদছে, তবুও জল ফুরোয় না, মন শক্ত হয় না। এমন হলে তো চলবে না। পদ্মজার কান্নার বেগ বাড়ল। হেমলতা সদ্য কাটা বড় গাছের বাকি অংশে বসেছেন। চুপ করে পদ্মজার ফোপানো শুনছেন। পদ্মজা শান্ত হয়ে মায়ের পাশে বসল। তার মাথা নত। হেমলতা উদাস গলায় বললেন, এইভাবে চলবে না পদ্ম। পদ্মজা তাকালো। হেমলতা বললেন, শোন পদ্ম, কেউ আঘাত করলে কাঁদতে নেই, কারণ মানুষ আঘাত করেই কাঁদানোর জন্য। আর যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায়। যে আঘাত করলো তাকে কেন শান্তি দিবি? শক্ত থাকবি, বুঝিয়ে দিবি তুই এত দুর্বল নয়। যাকে তাকে পাত্তা দিস না, হাজার কষ্টেও কাঁদবি না। কান্না সাময়িক সময়ের জন্য মন হালকা করে, পুরোপুরি নয়। যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চাল চলন দিয়ে ছিন্ন ভিন্ন করে দিবি। তখন তার মুখটা দেখে তোর যে শান্তিটা হবে, সেটা কান্নার পরও হবে না। এই শান্তি স্থায়ী। হেমলতার কথা পদ্মজার উপর প্রভাব ফেলল না। সে করুণ স্বরে বলল, কিন্তু আব্বার ব্যবহার আমার সহ্য হয় না আম্মা। সে আমার সাথে কেন এমন করে? তাকে কখনো সামনাসামনি আব্বা ডাকার সুযোগ পেয়েছিস? পাসনি। তবুও কেন আব্বা আব্বা করিস? তাকে তুই পাত্তা দিবি না। তুমি খুব কঠিন আম্মা, তোকেও হতে হবে। আব্বা কেন এমন করে আম্মা? আমি কি আব্বার মেয়ে না? আব্বা কেন বলেন বারবার আমি তার মেয়ে না? হেমলতার চোখ সরিয়ে নেয়। পদ্মজা জানে এই জবাব সে পাবে না। দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করে। হেমলতা এক হাত পদ্মজার মাথায় রাখেন। কাঁদিস না আর। মায়ের রং না হয় পাসনি, মায়ের মতো শক্ত হওয়ার তো চেষ্টা করতেই পারিস। পদ্মজা নির্লজ্জ হয়ে প্রশ্ন করল, আম্মা
আমি কি আব্বার মেয়ে না? বলো না আম্মা। পদ্মজার চোখ বেয়ে জল পড়ছে। খুব মায়া লাগছে হেমলতার। বুক ভারী হয়ে আসছে। তিনি আবেগ লুকিয়ে কণ্ঠ কঠিন করার চেষ্টা করলেন। মার খাবি পদ্ম, কতবার বলবো তুই আমার আর তোর আব্বার মেয়ে। কি নাম আমার আব্বার? কি শান্ত কণ্ঠ পদ্মজার। হেমলতা চমকান, তবে প্রকাশ করলেন না। মেয়েদের সামনে তিনি কখনো দুর্বল হতে চান না। পদ্মজার দিকে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বললেন, তোর আব্বার নাম মোর্শেদ মোড়ল। পদ্মজা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। মাকে খুব বিরক্ত লাগছে এখন। খুব কঠিন করে বলতে ইচ্ছা করছে, যাও এখান থেকে, আমার কাছে আর আসবে না, কখনো না। কিন্তু সে এমন ব্যবহার বাস্তবে কখনো পারবে না, কখনো না। রাতের বাতাসে ভেসে আসছে হাসনাহেনা ফুলের ঘ্রাণ। আকাশের থালার মতো চাঁদ, ঝিরিঝিরি মেলায়েত বাতাস চারিদিকে। পদ্মজার চোখের জল শুকিয়ে গেল। হেমলতা ঝিম মেরে বসে আছেন। একসময় স্নিগ্ধতা কাটিয়ে একটা অসহায় কণ্ঠ ভেসে আসলো। মায়েরা তাদের জীবনের গোপন গল্প সন্তানদের বলতে পারে না রে পদ্ম। পদ্মজা তাকালো। হেমলতা ছলছল চোখে তাকিয়ে আছেন। পদ্মজার কান্না পেল। মানুষটাকে এমন নরম রূপে মানায় না। পদ্মজা আশ্বস্ত করে বলল, আমি আর কখনো জানতে চাইব না আম্মা। শুটিং দলের একজনও বাড়িতে নেই, সবাই স্কুলের মাঠে গিয়েছে। কয়েকদিন ধরে নদীর ঘাটে যেতে না পেরে তৃষ্ণার্ত হয়ে উঠেছে পদ্মজা। এই সুযোগ হাতছাড়া করা যায় না। হেমলতার অনুমতি নিয়ে সে ঘাটে চলে আসলো। ঘাটের সিঁড়িতে বসলো। কয়েক সেকেন্ড পর টের পেল গান বাজছে কোথাও। গানের সুর অনুসরণ করে কয়েকটা সিঁড়ি নেমে আসে। ঘাটের বাম পাশে বাঁধা নৌকার একজন পুরুষ বসে আছে, হাতে রেডিও। গানের উৎস তাহলে এখানেই। পদ্মজা বিব্রত বোধ করল। উল্টো দিকে ঘুরে ব্যস্ত পায়ে লাহারি ঘরে চলে আসে। পদ্মজাকে এত দ্রুত ফিরতে দেখে হেমলতা প্রশ্ন করলেন, কেউ ছিল? পদ্মজা মাথা নাড়ালো। হেমলতা চিন্তিত স্বরে প্রশ্ন ছুড়লেন, কিছু বলেছে? দেখতে কেমন? না আম্মা, কিছু বলেনি। আমাকে দেখেনি, মাথার চুল ঝাঁকড়া, মুখ খেয়াল করিনি। এইটাই তো লিখন শাহ নায়ক। পূর্ণা পুলকিত হয়ে বলল। হেমলতার কিছু বললেন না। পূর্ণা সারাক্ষণ শুটিং দলটার আশেপাশে ঘুরঘুর করে। হেমলতা বিরক্ত হয়ে পূর্ণাকে কড়া নিষেধ দিয়েছেন আর না যেতে। যদি যায় মার একটাও মাটিতে পড়বে না। পূর্ণা ভয় পেয়েছে। কিন্তু লিখন শাহ চিত্রাদেবীর জুটিটা এত ভালো লাগে যে শুটিং না দেখলে দম বন্ধ লাগে। তাই সে চুপিসারে টিনে একটা ছিদ্র করেছে। হেমলতা সেলাই মেশিন লাহারি ঘরের পিছন বারান্দায় রেখেছেন। সারাক্ষণ সেখানেই থাকেন। সে সময় পূর্ণা ছিদ্র দিয়ে উকি দেয়, শুটিং দেখে। পূর্ণাকে সবসময় দেখতে দেখে পদ্মজার আগ্রহ জাগলো। সেও উকি দিল। ঝাঁকড়া চুলের একজন অতি সুন্দরী মেয়েকে কোলে তুলে নিয়েছে। দৃষ্টি মোহময়, প্রেমময় গানের সুরধ্বনি বাড়ি জুড়ে। ক্যামেরা ধরে রেখেছেন কেউ কেউ। গানের শুটিং বোধ হয়। পদ্মজা অদ্ভুত অনুভূতি অনুভব করল। লজ্জা পেল, চোখ সরিয়ে নিল। রাতে ঝড় এসেছিল। লাহারি ঘরের পিছনে তৈরি পথ বন্ধ হয়ে গেছে গাছের ভাঙা ডালপালা দিয়ে। মোর্শেদ রাতে বাড়ি ফেরেননি। হেমলতার একার পক্ষে সম্ভব নয় পথ খালি করার। তাই পদ্মজা পূর্ণা স্কুল থেকে বাড়ির সামনে দিয়ে ফিরছিল। উঠানে শুটিং দলের সবাই ছিল। পদ্মজা মাথা নত হয়ে থেমে থেমে কাঁপছে। পথ শেষ হচ্ছেই না, মাথার ঘোমটা টানা। অনেকের নজরে পদ্মজা চলে আসলো। মিলন নামে একজন পূর্ণাকে ডাকলো, এই পূর্ণা। পূর্ণা দাঁড়ালো, সাথে পদ্মজা। পদ্মজা শুটিং দলটার দিকে তাকাচ্ছে না। মিলন পদ্মজার দিকে চোখ স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করল, পাশের মেয়েটাকে প্রথম দেখছি? আমার বড় আপা। আপন? মিলন ভারী ও আশ্চর্য হয়ে বলল, 10 দিন হলো এখানে আসার। কখনো পূর্ণা প্রেমা ছাড়া কোনো মেয়েকে চোখে পড়ল না, কণ্ঠও শোনা যায়নি। তাই বড় বোন বলাতে সে খুব অবাক হলো। পূর্ণা হেসে বলল, আপন। মিলন বিড়বিড় করে বলল, চেহারা তো মিল নেই। সবাই বলে। আচ্ছা যাও। দু বোন লাহারি ঘরে চলে আসলো। পদ্মজা হাঁপ ছেড়ে বাঁচল। ভেতরটা এত কাঁপছিল, অনেক মানুষের পা দেখেছে। চোখ তুলে মানুষগুলোর মুখ দেখার সাহস হয়নি, তবে ইচ্ছা হচ্ছিল চোখ তুলে তাকানো। বিকেলে হাজরা আসলো। সবুর মিয়ার স্ত্রী। সবুর দিন রাত গাঁজা খেয়ে পড়ে থাকে। বউ বাচ্চাদের খোঁজ রাখে না। হাজেরা এর বাড়ি ওর বাড়ি, এটা ওটা সেটা চেয়ে নেয়।
এরপর 2 বাচ্চা নিয়ে খায়। পদ্মজার খুব মায়া হয় হাজেরার প্রতি। হাজেরা আসতেই হেমলতা পদ্মজার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, লাউ গাছে আছে কয়টা দেখেছিস? 9টা আম্মা। পূর্ণা কই? ওরে বল 2টা লাউ হাজেরাকে দিয়ে দিতে, কাঁচামরিচও দিতে বলবি। পদ্মজার মুখ কালো আধার নেমে আসে। হেমলতা পদ্মজার মুখ দেখে বুঝতে পারেন পূর্ণা বাড়িতে নেই, টিভি দেখতে গেছে, তাই না? পদ্মজাকে দ্বিধাগ্রস্ত হতে দেখা গেল। বিব্রতভাবে বলল, আম্মা আমাকে বলে গেছে। তুই ওর অভিভাবক? একটু শরীরটা খারাপ লাগছে বলে শুয়েছি, অমনি সুযোগ লুটে নিচ্ছে। আম্মা আমার দোষ, পূর্ণারে কিছু বলো না। পদ্মজা ভেজা কণ্ঠ হেমলতার রাগ উড়িয়ে দিল। তিনি অন্যদিকে মুখ করে শুয়ে বললেন, হাজেরারে নিয়ে যা, ঘুমটা টেনে যাবি, বেগুন বেশি হলে কয়টা দিয়ে দিস। পদ্মজার মন ভরে গেল। তার মা এত বেশি উদার, কখনো কাউকে ফিরিয়ে দেন না। সামর্থ্যের মধ্যে আরো কিছু দেওয়ার মতো থাকলে তিনি কার্পণ্য করেন না। তবে হাজেরার স্বভাব অভাবে নষ্ট হয়েছে, চুরি করার প্রবণতা আছে, তাই পদ্মজাকে যেতে বললেন। উঠানের এক কোণে এবং লাহারি ঘরের ডান পাশে লাউয়ের মাছা, 9টা লাউ ঝুলে রয়েছে। তরতাজা টাটকা সবুজ পাতা নজর কাড়ে। পদ্মজা বাড়ির দিকে তাকালো না। একটা লাউ হাজেরার হাতে দিয়ে বলল, কি দিয়ে রাঁধবা? জানি না গো পদ্ম, গিয়া দেখি মাছ বিলানি যায়নি। তোমার ছেলেটার ঠান্ডা কমেছে? পদ্মজা কাঁচামরিচ ছিঁড়ে হাজেরার আঁচল ভরে দিল। হাজেরা গুনগুন করে কাঁদছে আর বলছে, স্যারাটা সারাদিন মাটিতে পয়রা থায় একলা একলা, রাইত হইলে জ্বরে কাঁপে, দম ফেলাইতে পারে না। ডাক্তার দেখাচ্ছ না কেন? টেহা লাগবো না, কই পামু? তুমি মাতব্বর বাড়িতে যেও, শুনছি ওনারা খুব দান খয়রাত করেন। হাজেরা বাধ্যের মতো মাথা নাড়ালো। বেগুন গাছ বাড়ির পেছনে। পদ্মজা বাড়ির পিছনে সাবধানে আসলো। মনে মনে ভাবছে হাজেরার ছেলে সুস্থই আছে, সকালে সে দেখেছে। হাজেরা মিথ্যা বলছে, মানুষের খুব অভাব পড়লে বুঝি এমনই হয়। এত সবজি আছে, টমেটো নেই, পাওয়া যাবে? পরিষ্কার সহজ গলায় বলা পুরুষালী কণ্ঠটি পদ্মজাকে মৃদু কাঁপিয়ে তুলল। ঘুরে তাকালো। লিখনকে দেখে বিব্রত বোধ করল। কারো সামনে নিজের অস্বস্তি প্রকাশ করা উচিত না। কথাটি হেমলতা বলেছেন। পদ্মজা হাসার চেষ্টা করল, জবাব দিল, এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন? বর্ষাকালে টমেটো চাষ হয় না, টমেটো শীতকালীন ফসল, গ্রীষ্ম বর্ষাতেও তো পাওয়া যায়। পদ্মজা অস্বস্তি লুকিয়ে রাখতে পারছে না। স্কুলের শিক্ষক আর খুব আপন মানুষগুলো ছাড়া কোনো পরপুরুষের সাথে তার কখনো কথা হয়নি। লিখনের সাথে কথা বলতে গিয়ে তার জবান বন্ধ হয়ে যাচ্ছে। সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজেরাকে। লিখন বলল, আমি তো গতবার বর্ষাকালে টমেটোর সালাদ তৈরি করেছি। হয়তো টমেটোর জাত আলাদা ছিল, সাধারণত আমাদের শীতকালেই টমেটো হয়। কথা শেষ করে দ্রুত লাহারি ঘরে ফিরল সে। মনে হচ্ছে পরপুরুষের সাথে কথা বলে ঘোর পাপ হয়ে গেছে, পাপ মোচন করতে হবে। ঘরে ঢুকে ঢকঢক করে 2 গ্লাস পানি খেল। হেমলতা ঘুমাচ্ছেন, নয়তো পদ্মজার মুখ দেখে নিঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে। পদ্মজা ভক্তি নিয়ে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করল।